ঘোষ। শয্যাশায়ী থাকেন অন্তত 6 মাস। যখন ওইরকম অবস্থা, ডাক্তার পরিষ্কার বলেই দিলেন যে আপনি মার্কেটিং ফিল্ড জব আর করতে পারবেন না। তো এখন মার্কেটিংয়ের ছেলে, সে মার্কেটিং ছাড়া, ফিল্ড জব ছাড়া কী করতে পারে? অফিস জব অ্যাটলিস্ট আমাদের দেশে তো হয় না, তো কোথায় যাব? তো এমন অবস্থা, নিরুপায় হয়ে ভাবলাম বিপিও জয়েন করি। বিপিওতে গিয়ে দেখলাম নাইট শিফট, সে আরও অবস্থা খারাপ। ডাক্তার বললো যে আপকে জান পে আরিয়ে নকরি পে আরিয়ে। পরের দিন গিয়ে একদম রেজিগনেশন লেটার দিয়ে চলে এলাম। কিচ্ছু জানি না, কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না। ওই বছরই দেখলেন তারে জামিন পর। ব্যাস, বদলে গেল মলয়বাবুর চারপাশ। খুঁজে পেলেন জীবনের মানে। বইটা ভীষণ ভালো লাগলো আমার, মানে ওটা যেভাবে দেখালো, আমি এখানকে দেখাচ্ছি উনি কীভাবে ওকে নার্চার করলেন, এ করলেন, সবই দেখলাম। ঠিক আছে, এটা খুব ভালো লাগলো। যে গানকে তিনি চিরকাল ভালোবেসে এসেছেন তাকেই এবার পেশা হিসেবে নেওয়ার কথা চিন্তা করলেন তিনি। আমার স্ত্রী আমাকে তখন বললেন যে দেখো, তোমাকে বারবারই বলেছি, আমার স্ত্রী আমাকে বারবারই বলতো যে তোমার গানটাই তোমার অ্যাকচুয়াল স্ট্রেংথ, তুমি এটাই কোনোদিন ইউটিলাইজ করো না। শখে গাও সব ঠিক আছে, কিন্তু তোমার স্ট্রেংথকে তুমি কোনোদিন ইউটিলাইজ করো না। এবার চেষ্টা করে দেখো, এখন তো চাকরি নেই, কিছু নেই, যা গেছে সব গেছে, এবার চেষ্টা করে দেখতে ক্ষতি কী? আমি বললাম ঠিক আছে, অ্যাটলিস্ট নাই মামার চেয়ে কান মামা ভালো, অ্যাটলিস্ট গান শেখাই। তখন আমি বললাম যে তুমি এক কাজ করো, গানটাই ভালো করে করো, তুমি তাহলে শেখাও গানটা। কারণ এখানে আমরা যেখানে থাকি, ইন্দিরাপম, গাজিয়াবাদের এখানে, তো এখানে বেসিক্যালি প্রচুর বাঙালি আছে, আমি দেখতাম। কিন্তু যারা বাংলা গান অ্যাকচুয়ালি শিখতে চান তাদের পক্ষে সিআর পার্ক বা এগুলো যাওয়া অনেকটা দূর। তো যাতায়াতে দিল্লিতে একটা ডিস্টেন্স, একটা বিরাট বড় ফ্যাক্টর। তাহলে এটা একটা বড় পোটেনশিয়াল এখানে আছে। গান শেখাতে গিয়েই গান শোনার প্রয়োজন পড়ে মলয়বাবুর। মূলত অতুল প্রসাদ, রজনীকান্তের গান শেখানোর কথা মাথায় আসে তাঁর। ভাবলাম যে আমি রবীন্দ্রসঙ্গীতে শেখাবো, আর সঙ্গে আমার তখন ইচ্ছে ছিল যে কাব্যগীতি, কারণ এই জনারটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে দিল্লিতে। কারণ কলকাতাতে অনেকে জানে না যে অতুল প্রসাদ, রজনীকান্ত কে ছিলেন। তো সেই সুবাদে আমার ইচ্ছে ছিল যে যিনি এই গানটিকে, মানে এই গানটাকে জনপ্রিয় করেছেন, এই জনারটিকে, কৃষ্ণা চট্টোপাধ্যায়, এতগুলো এলপি, ওনার গান আমি একটু শুনবো, শুনে শেখাবো, এই ছিল আমার মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু বিপত্তি অন্যখানে। বাড়িতে বেশ কিছু এলপি রেকর্ডের সংগ্রহ থাকলেও সেটা চালানো হবে কিভাবে? রেকর্ড প্লেয়ার ইনফ্যাক্ট আমার শ্বশুরমশাই ছিল, তো ওটা একেবারেই নন ওয়ার্কিং কন্ডিশনে ছিল। তো আমি ইনফ্যাক্ট তখন তো বাড়িতে কাউকে বলিনি যে এই কাজ করবো, শুধু আমি আমার স্ত্রীর মধ্যে জিনিসটা সীমাবদ্ধ ছিল যে এই কাজটা। তখন আমি জানতাম যে এটা একটা পোটেনশিয়াল আছে এবং এটাকে আমার করতেই হবে। আমার কাছে প্র্যাকটিক্যাল ডু অর ডাই সিচুয়েশন ছিল, কারণ আমার সামনে পুরো অন্ধকার, চাকরি আমি কোন অ্যাঙ্গেল করবে বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে রেকর্ড প্লেয়ার, এখন রেকর্ড প্লেয়ার খারাপ। যাদেরই জিজ্ঞেস করছি যে কোম্পানির প্লেয়ারটা ছিল, আমি তাদেরই সার্ভিস সেন্টারে ফোন করতাম। এক একজন এক একটা মানে অদ্ভুত কমেন্ট, স্যার আপ ভুল গয়ে, ইয়ে তো 2009 হ্যাঁ, আপ তো লাগ রা 1909 में पहुंच गए। একজন বলল, স্যার आप ये गर्मी में इसको लेके क्यों घूम रहे हो, घर चाहिए। তো এরম ধরনের কমেন্ট ছিল। তো আমি তাও না, আমাকে করতেই হবে, কারণ তখন আমার কাছে কোনো আর অল্টারনেটিভ নেই, সামনে রাস্তা শেষ। এসেছি আজি, এসেছি এসেছি বধূ হে নিয়ে, হাসির উপকার আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে। নিরুপায় আমি কলকাতায় একটা দোকানে কথা বললাম, তারা বললেন যে আপনি আসুন, 5 দিনের মধ্যে আমি আপনার রেকর্ড প্লেয়ার ঠিক করে দেবো। তো আমি টিকিটও আমার কাটা হয়ে গেছি, তখন অত ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট, তার মধ্যে আমি খুব কষ্ট করে আমি টিকিট কেটেছি, কারণ আমি জানি আমাকে অ্যাটলিস্ট চালু করতে হবে। তখন আমার উদ্দেশ্য চালু করতে হবে, লং টার্ম কি আমি তখন ভাবতেই পারছি না, চালু করতে হবে আমাকে। অবশেষে দিল্লিতেই এক রেকর্ড প্লেয়ার সারানোর দোকান খুঁজে পেলেন মলয় ঘোষ। সেখান থেকেই শুরু হলো পথ চলা। সে তখন শেষে আমাকে একজন বললো যে তুই সব জায়গায় দেখলি, ওর লাজপাত রায় মার্কেট, যেটা লালকেল্লার অপোজিটে, একবার দেখেছিস? বললাম এটা কোথায়? বলে যা, ইলেকট্রনিক বাজার, দোকানগুলো ছোট ছোট, দেখে সত্যি ভক্তি আসবে না, কিন্তু যদি অ্যাকচুয়াল দিল্লিতে কেউ করতে পারে, তোর এটা ঠিক করতে পারে এবং লং টার্ম করতে পারে, ওইখানেই করবে। অ্যাজ ইউজুয়াল ওখানে করে, ওখানেই অ্যাটলিস্ট কেউ কাউকে পেনা অনেক করে দিল।
মলয়বাবুর এই পথ চলার পিছনে সবথেকে বেশি সাহায্য করেছেন চন্দ্রানী দেবী। মানসিকভাবে সাহায্য করেছেন নিজের স্বামীকে। চেয়েছিলাম ও গান নিয়ে বরাবর কিছু একটা করুক, মানে ও যখন কর্পোরেট ওয়ার্ল্ডে ধাক্কা খেত সেটা আমার একেবারে ভালো লাগতো না, কারণ সবাই হেনস্থাই করতো, যেহেতু ওর একটা ফিজিক্যাল প্রবলেম, সেই জন্য সেটা তো আমিও বুঝতে পারিনি আর ও ঠিক জিনিসটাকে করতে পারেনি। তো সেটা আমার একেবারে ভালো লাগতো না, যে সবসময় ওকে কেন হেনস্থা করে সবাই, যে এই পারে না করে না। তারপরে অফিসেও প্রচুর আর কি হতো। প্রথমে গান শেখানোর তাগিদ, আর সেই তাগিদ থেকেই গান সংরক্ষণের কাজ শুরু করলেন মলয়বাবু। আমি তখন কলকাতায় একজন খুব বড় দোকানে, দিল্লিতে তো প্রশ্নই ওঠে না, তারা জানেই না কৃষ্ণ চট্টোপাধ্যায় কে। তো আমি কলকাতায় বড় দোকানে ফোন করলাম, তারা বললেন যে নেই, সিডি নেই। বললাম সিডি নেই মানে স্টকে নেই? না দাদা স্টকে নেই, আমার সিডি হয় না। বললাম সেটা কী করে হয়, এত বড় একজন শিল্পী, মানে ওনাকে নাইটেঙ্গেল বলা হতো, একটা সিডি নেই? বলে আপনি অ্যাসোটেড চান, সংস অফ পুতুল প্রসাদ, সংস অফ ডিএল রায়, এক আধ গান পাবেন, ঠিক আছে, কিন্তু ডেডিকেটেড সিডি না। এখনও কোম্পানি হয়তো ভাবেনি যে অতটা এখানে সেল করবে, সেজন্য আমরা সিডি আমরা বের করি না। তো এটা আমার কাছে একটা বিরাট বড় আই ওপেনার হলো, যে এত বড় একজন শিল্পী এবং এত পুরনো কিছু নয়, 80s শিল্পী, আমি ওনাকে প্রাইম টাইমে আমি ওনাকে সামনে গাইতে শুনেছি কলাবন্দী রবীন্দ্র সদনে। তার যদি এই অবস্থা হতে পারে, তো না জানি ক্লাসিক্যাল যারা গাইছেন কত গান, 78 RPM যে রেকর্ডগুলো, এগুলো তো এলপি তো এগুলো অপেক্ষাকৃত অনেক নতুন, 80s রেকর্ড এগুলো। সেই গানের রেকর্ডের যদি এই অবস্থা হতে পারে, তো 78 RPM যারা পুরনো কত গান আছে ক্লাসিক্যাল, কারণ আমার ওয়াইফ হচ্ছেন ক্লাসিক্যাল মিউজিকে MA করেছে, তো ও বলছে দেখো ক্লাসিক্যালে মেনলি আমরা ভীমসেন যোশী, শোভা মুদ্গল, ঘুরিয়ে ফিরে 3-4টে নাম শুনি, জানো কত আর্টিস্ট আছে। বিশেষ সফটওয়্যার কিনে পুরনো গানের রেকর্ড থেকে সিডি তৈরির দিকে মন দিলেন তিনি। তো এরকম কত গান হারিয়ে গেছে আমরা জানি না, জাস্ট বিকজ অফ টেকনোলজি। তো এইটাই আমার কাছে একটা বিরাট বড় ছিল, যে না, এটা আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, কাউকে তো ইনিশিয়েটিভ নিতে হবে। আর আমার বরাবর খুব খারাপ লাগতো যে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ ধরে রাখতে পারছে, কারণ আমাদের ভারতে তো সঙ্গীত একটা ঐতিহ্য এবং জিনিসটা মেনলি গুরু শিষ্য পরম্পরা হিসেবে চলে আসছে। তো এখানে যদি এরকম একটা গ্যাপ হয়ে যায়, তো প্র্যাকটিক্যালি যারা নতুন প্রজন্ম যারা ইন্টারেস্টেড থাকবেন, তারা কিন্তু শুনতে পাবেন না, সেটাই আমার খুব খারাপ লাগছে। যখন আমরা প্রথম কাজটা শুরুও করি, তো ও তখন থেকে আমাকে বলতো যে আজ না হলে কাল এই জিনিসের কদর হবেই হবে, অ্যাট এনি কস্ট হবে। কাজে ওর উইল পাওয়ার ভীষণ বেশি এখনো মানে কখনো বিজনেস একটু কম, কখনো বেশি, কখনো তাতে ওর কোনো না, বলে যে না আসবে, মানে ওর অসম্ভব উইল পাওয়ার। এটা কিন্তু খুব ভুল ধারণা, অনেকে বলে নতুন প্রজন্ম শুনতে চায় না, এটা একদম ভুল ধারণা। কারণ আমি নিজে ফ্যাকাল্টি অফ মিউজিকে গেছি, দিল্লি ইউনিভার্সিটিকে আমার ওয়াইফ যেহেতু সেখান থেকে করেছে, আমি র্যান্ডাম স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে তোমরা ইচ্ছে করে না, যারা তোমরা তো কয়েকজনের আর্টিস্ট সিডি পাও, আগেকারের যারা ছিল রেকর্ড, বলে স্যার চাইতে তো আমরা শুনতে ভীষণই ইচ্ছে করে। এখন খুব ভালোই বেশি যে এই জিনিসটা আরো বেশি এগোবে, আরো বেশি ওর উন্নতি হবে, এইতেই ওর উন্নতি কাজে। কারণ এতদিন তো আমি বিয়ে হয়ে আমাদের আজ ধরুন 11 বছর হয়ে যাবে, কারণ চাকরি লাইফে আমি কোনোদিন ওর উন্নতি হতে আমি দেখিনি। তো এইটাতে যখন একটু একটু করে শাইন হতে আরম্ভ করেছে, এটাতেই উঠবে, ওর অ্যাকচুয়াল ওর এইটাই ছিল এতে। গানের প্রতি ভালোবাসা এবং পরবর্তী প্রজন্মের কাছে পুরনো গানকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার মলয়বাবুর। জীবনযুদ্ধে মলয়বাবু হয়তো অনেকটাই সফল হতে পেরেছেন, কিন্তু যারা মলয়বাবুর মতনই অনেকেই আছেন এখনো নিজেকে চিনে উঠতে পারেননি, তারা কিন্তু এখনো অন্ধকারে। সময় এসে গেছে তাদের নিজেদের চেনার, নিজের গুণটুকু বুঝে নতুন করে আবার জীবন শুরু করার।